আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা এতদিন ধরে জাতিসংঘের সিরিজ ক্লাসের আলোচনা করছিলাম। আজকে সে আলোচনার শেষ কিস্তি। এই শেষ আলোচনায় আমি আজকে আলোচনা করব জাতিসংঘ এবং বাংলাদেশের সাথে জড়িত বিভিন্ন বিষয়গুলি নিয়ে। তার মধ্যে আছে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তি, বিভিন্ন সভার উল্লেখযোগ্য তথ্যগুলো, অর্থাৎ ইউএনজিএ এবং ইউএনএসসি এর যে প্রোগ্রামগুলোর সাথে আমাদের বাংলাদেশের নাম জড়িত বা ব্যক্তিত্বরা জড়িত, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের সম্পর্কে আমরা জানবো, আমাদের প্রতিনিধি হিসেবে কারা আগে থেকে ছিলেন, যারা এবং কারা বর্তমানে আছেন। এরপরে শান্তি মিশনে বাংলাদেশ, বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই তথ্যগুলো আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলো আমরা ইনশাল্লাহ আজকে ক্লিয়ার করে ফেলবো। তো চলুন আমরা ক্লাস দেখা শুরু করি। আমরা প্রথমে আলোচনা করব বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তি নিয়ে। এই সদস্যপদ প্রাপ্তি আমাদের জন্য খুব অনায়াসে হয়ে গেছে, ব্যাপারটা এমন নয়। অন্যান্য অনেক স্বাধীন দেশ যেভাবে খুব সহজেই পেয়ে গেছে, আমরা এরকম পাইনি। কারণ আমাদের সময় আমাদের অনেককেই খুশি করতে হয়েছিল অনেকভাবে। তার মধ্যে দেখেন, আমরা 16 ডিসেম্বর 1971 সালে স্বাধীনতা লাভ করার পরে বছর 1972 সালে আমরা সদস্যপদের জন্য প্রথম আবেদন করি আমরা 8 আগস্ট 1972 সালে। আমাদের আবেদনের প্রেক্ষিতে চীন ভেটো প্রদান করে তার 2 দিন পরে 10 আগস্ট 1972 সালে। তাহলে আমাদের প্রথমবার যে সদস্যপদ প্রাপ্তি, এই সদস্যপদ প্রাপ্তি আটকে দিয়েছিল চীনের ভেটো। আমরা ভেটো নিয়ে আলোচনা করেছি। ভেটো দেওয়া হয়েছিল ইয়াল্টা সম্মেলনে, অর্থাৎ ভেটো পাওয়ার দেওয়া হয়েছিল ইয়াল্টা সম্মেলনে 1945 সালে। এই বিষয়গুলো যদি বিস্তারিত জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে ক্লাসগুলো দেওয়া আছে, সেখান থেকে দেখে নোট নিয়ে নেন, ইনশাল্লাহ আপনাদের ভালো কাজে লাগবে পরীক্ষার হলে। তো চীনের ভেটো সত্ত্বেও আমরা এর পরের বছর বা এর পরের বার আবার আমরা আবেদন করি। এই আবেদনের ভিত্তিতে বাংলাদেশ 17 অক্টোবর 1972 সালে স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে। অর্থাৎ স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র মানে হলো কার্যকরী নীতি নির্ধারণী প্রক্রিয়ায় বা সিদ্ধান্ত প্রদান প্রক্রিয়ায়, গ্রহণ প্রক্রিয়ায় বাংলাদেশের কেউ অংশ নিতে পারবে না বা বাংলাদেশ অংশ নিতে পারবে না। যদি জাতিসংঘের সভা সেমিনারগুলো চলে, সেই সব সভা সেমিনারগুলোতে গিয়ে বাংলাদেশের সদস্যরা বসে থাকতে পারবেন। এখন ঠিক যেভাবে পর্যবেক্ষক হিসেবে আছে ফিলিস্তিন, ভ্যাটিকান, বাংলাদেশে একসময় এমন ছিল। তাহলে আমরা জাতিসংঘে বাংলাদেশের প্রথম যে মর্যাদা, সেটা হচ্ছে একটা স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা। সেটা হচ্ছে 17 অক্টোবর 1972। স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদার 1-2 বছর পরে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ হিসেবে মর্যাদা লাভ করে। সেটা হচ্ছে 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের 29তম অধিবেশনে। অধিবেশন বলতে বোঝায় হচ্ছে ইউএনজি, অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলির যে বাৎসরিক অধিবেশন, সেটা বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বর মাসেই কিন্তু বাংলাদেশ সহ অন্য দেশগুলো সদস্যপদ পায়। তাহলে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। সেটা কখন? সেটা হয় হচ্ছে জাতিসংঘের ইউএনজি এর 29তম অধিবেশন, অর্থাৎ সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বাংলাদেশ 136তম দেশ হিসেবে সদস্য পদ লাভ করে। তো বাংলাদেশের পাশাপাশি আরও 2টি দেশ একই সময়ে সদস্যপদ লাভ করে। একটা হচ্ছে গ্রেনাডা, 137তম দেশ, আর একটা হচ্ছে গিনি বিসাউ, 138তম দেশ। তাহলে এই বিষয়গুলো একটু ডিফারেন্ট, এগুলো নোট নিয়ে নেন, ইনশাল্লাহ পরীক্ষায় কাজে লাগবে। আমরা এখন জেনে নিব জাতিসংঘের ইউএনজি এর, অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদের বিভিন্ন সভায় বাংলাদেশ রিলেটেড যেসব তথ্যগুলো আছে সেগুলো আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের এটা ভালোভাবে এই কাজে আসবে ইনশাল্লাহ, একটু মনোযোগী হন। ইউএনজি এর 29তম অধিবেশন হয়েছিল 1974 সালে। এই অধিবেশনটা 2টা কারণে গুরুত্বপূর্ণ। প্রধান কারণটা হলো বাংলাদেশ সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। 17 সেপ্টেম্বর 1974, এখানে আমি সেপ্টেম্বরে সে লিখলাম, তাতেই হবে। এরপরে এই সভাতেই তার কয়েকদিন পরে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন। অর্থাৎ বাংলাদেশ যখন সদস্যপদ পেয়ে যায়, তখন বাংলাদেশের একজন কর্তা ব্যক্তি হিসেবে, বাংলাদেশের সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধু সেখানে ভাষণ দিতে সুযোগ পান। সেটা হচ্ছে 25 সেপ্টেম্বর। তাহলে বঙ্গবন্ধুর ভাষণ 25 সেপ্টেম্বর, আর বাংলাদেশ সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর। অনেকেই এই তারিখটা মনে রাখতে পারেন না, এটা আমি একটু সহজ করে দিই আপনাদেরকে। এই সময়কালটা হচ্ছে 1974, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন।
71-এ স্বাধীনতা লাভ করি, এরপরে 72-এ আবেদন করি, 73-এ আমরা স্থায়ী পর্যবেক্ষক হিসেবে ছিলাম 1 বছর, এরপরে 74-এ আমরা মর্যাদা পেয়ে যাই। এটা নিয়ে খুব একটা কনফিউশন হওয়ার কথা না, কিন্তু তারিখটা নিয়ে হয়তো একটু খটকা লাগতে পারে। যদি তারিখটা নিয়ে খটকা লাগাটা বন্ধ করতে চান তাহলে একটা কৌশল নিতে পারেন। এই 17 এখানে কিন্তু আছে, আপনি যদি 9 এবং 4টাকে বাদ দেন তাহলে কত থাকে 17। তাহলে এই 17 এখান থেকে দেখেও কিন্তু নকল করে রাখা যায় পরীক্ষার হলে, ঠিক আছে। তাহলে 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 136তম সদস্য হিসেবে। আর বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন একই সেশনে তার কয়েকদিন পরে, অর্থাৎ 25 সেপ্টেম্বর। এর পাশাপাশি আরও কয়েকটা অধিবেশন গুরুত্বপূর্ণ, তার মধ্যে আছে 31তম অধিবেশন, সেটা হয়েছিল 1976 সালে। এটা 74, 2টা সেশন আগে 2টা সেশন পরে 76, তাহলে সময়টা ভেবে মনে রাখতে পারেন। 76 সালে এই সেমিনারে বাংলাদেশের পদ্মা নদীতে যে ভারতের যে ফারাক্কা বাঁধ, এই ফারাক্কা বাঁধ নিয়ে কথা হয়েছিল, তো এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এর পাশাপাশি 41তম অধিবেশন হয়েছিল 1986 সালে, 10 বছর পরে। এই অধিবেশনে বাংলাদেশের একজন হুমায়ুন রশিদ চৌধুরী তার নাম, তিনি সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন। আর সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ 1 বছর, আমরা সেটা জানি, আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, ক্লাসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে 41তম অধিবেশন হয়েছিল 1986 সালে, সেখানে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতিত্ব করেন। একটা বিষয় আমরা একটু পরে আলোচনা করব, তার আগে একটু কথা বলে রাখি। সাধারণ পরিষদে একজন সভাপতিত্ব করেন, আবার নিরাপত্তা পরিষদেও কিন্তু একজন সভাপতি থাকেন বাংলাদেশের হয়ে। তো দুজন লোকের নামের মধ্যে ঝামেলা লেগে যায়, আমরা একটা নাম সহজ করে নেই। খেয়াল করে দেখবেন, এখানে হচ্ছে সাধারণ পরিষদ আর উনি হচ্ছেন নিরাপত্তা পরিষদে। তাহলে সাধারণ পরিষদ থেকে আমি একটা শব্দ নিলাম শাহ, আর এখান থেকে হুমায়ুন রশিদ চৌধুরী থেকে আমি নেব হুমা, তাহলে নতুন একটা নাম হয়ে যায়। এটা দিয়ে অন্তত 1 নাম্বার সেভ করতে পারেন। পরীক্ষার হলে এ ধরনের টেকনিকগুলো বেশ কাজে লাগে। তাহলে সাধারণ পরিষদে যিনি সভাপতিত্ব করেন তার নাম হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী, আমরা শর্টকাটে বলবো শাহুমা বা সাহুমা। সাধারণ পরিষদ হুমায়ুন রশিদ চৌধুরী। আর নিরাপত্তা পরিষদে যিনি ছিলেন আমরা একটু পরে জানবো, তার আগে বলে রাখি ওনার নাম হচ্ছে আনোয়ারুল করিম। তাহলে আমরা এই বিষয়গুলো সহজ করে নেই, আমাদের পরীক্ষার হলে আমরা নির্ভেজালভাবে নাম্বারটা তুলে আনতে পারবো। আমরা এখন আলোচনা করব জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অর্থাৎ ইউএনএসসি নিয়ে। এই ইউএনএসসিকে নিরাপত্তা জাল বলা হয়। আর আমরা একটা তথ্য জানি সবাই, আমরা যারা এর আগের ক্লাসগুলো করেছি তারা তো জানি, এবং অন্য অনেকেই জানি। আমরা ইউএনএসসি এর সদস্য আছে 15টি দেশ, তার মধ্যে 2টা ক্যাটাগরিতে নির্বাচিত হয়, স্থায়ী এবং অস্থায়ী। স্থায়ী হলো 5 আর অস্থায়ী হলো 10। এই অস্থায়ী সদস্যগুলো 2 বছরের জন্য নির্বাচিত হয়। আমি এই কথাগুলো আমাদের আগের ক্লাসগুলোতে বলেছি, আপনারা এগুলো দেখে নিতে পারেন। 2 বছরের জন্য নির্বাচিত হয়। তাহলে ইউএনএসসি এর অস্থায়ী সদস্য নির্বাচিত হয় 2 বছরের জন্য। এই 2টাকে আমরা মনে রাখবো বাংলাদেশের কিছু ফ্যাক্টের ক্ষেত্রে। এই ফ্যাক্টগুলো আবার জড়িত হচ্ছে ইউএনএসসি এর সাথে, এই জন্য আমি শিরোনামটা করেছি ইউএনএসসি ও বাংলাদেশ। অস্থায়ী সদস্যদের মেয়াদ 2 বছর, আর এই 2 দিয়ে আমরা 2টা বিষয় মাথায় রাখবো। অর্থাৎ বাংলাদেশ 2 বার অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ কয়বার? 2 বার। প্রথমবার নির্বাচিত হয়েছিল 1978 সালে। 78 সালে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে 79 এবং 80 সালে। তাহলে নির্বাচিত হয়েছে 1978 সালে, দায়িত্ব পালন করে 1979 এবং 80 সেশনে। তখনকার সময় বাংলাদেশ জাপানকে হারিয়ে এই সদস্যপদ বা এই অস্থায়ী সদস্যপদ লাভ করে। এর পাশাপাশি তার প্রায় 1 দশক পরে 1999 সালে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হয়। এ সময় অবশ্য বাংলাদেশ একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। 1999 সালে বাংলাদেশ নির্বাচিত হয় এবং দায়িত্ব পালন করে 2000 এবং 2001 সেশনে। আর এই 2001 সেশনে বাংলাদেশের একজন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন, তিনি হচ্ছেন আনোয়ারুল করিম চৌধুরী। তাহলে আমরা একটু আগে জানলাম সাধারণ পরিষদে ছিলেন হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী, আর নিরাপত্তা পরিষদে হচ্ছেন আনোয়ারুল করিম চৌধুরী। তাহলে 2টা নামের মধ্যে কনফিউশন লাগতো, সেজন্য আমি একটু আগে শাহুমা বা সাহুমা বলে দিয়েছি। সাহুমা মানে হলো সাধারণ পরিষদ, হুমায়ুন রশিদ। আপনারা ওইটা একটা ক্লিয়ার রাখতে পারলে এটা অটো ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে 1 মাস লেখা মানে হচ্ছে যে নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ সবসময় 1 মাস, আর সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ
1 বছর। জাতিসংঘের বিভিন্ন সেক্টরে বাংলাদেশের যেসব ব্যক্তিত্বের নামগুলো জড়িত সেগুলো আমরা এখন জেনে নিব। খুব অল্প কয়েকটা নাম, এগুলো জানা লাগবে, পরীক্ষায় এগুলো নিয়ে প্রশ্ন আসে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন S.A. করিম। প্রথম স্থায়ী প্রতিনিধি হচ্ছেন S.A. করিম। এরপরে বর্তমান স্থায়ী প্রতিনিধি হচ্ছেন মোহাম্মদ আবুল মুহিত। এর আগে যিনি ছিলেন আমাদের স্থায়ী প্রতিনিধি, তিনি অবশ্য এখন আলাদা একটা দায়িত্বে চলে গেছেন। তিনি হচ্ছেন জনাব রাবাব ফাতিমা। তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে। তাহলে বর্তমানের এই দুজন লোকের নাম জানতে হবে যারা দায়িত্বে আছেন। একজন হচ্ছেন মোহাম্মদ আবুল মুহিত, তিনি হচ্ছেন স্থায়ী প্রতিনিধি, আর আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে আছেন জনাব রাবাব ফাতিমা। এটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য। আমরা এখন জাতিসংঘের শান্তি মিশন নিয়ে আলোচনা করব এবং শান্তি মিশনের যেই সব সময়গুলোতে বাংলাদেশের বিভিন্ন বাহিনী অংশ নিয়েছিল সেই বিষয়গুলো জেনে নিব। আর শান্তি মিশন একটা চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়া বিভিন্ন সময় আপডেট হচ্ছে। তাহলে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন চাকরি পরীক্ষা, তারা আপডেট বিষয়গুলো জেনে নেবেন। আর যদি বিসিএস কেন্দ্রিক বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কেন্দ্রিক কেউ চিন্তা করেন, তাহলে পরীক্ষার আগে আগে যে আপডেটগুলো আসবে সেগুলোকে ডিপেন্ড করলেও চলবে। আমি এখন একেবারে কয়টা মিশন চলছে না চলছে এত ডিটেলস বলতে যাচ্ছি না, মূল কথাগুলো একটু বলে দিব আপনাদেরকে। তাহলে শান্তি মিশন ও বাংলাদেশ। প্রথম শান্তি মিশন শুরু হয়েছিল 1948 সালে। এই শান্তি মিশনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। প্রথম আরব ইসরায়েল যুদ্ধের ব্যাপারটা সলভ করতে গিয়ে জাতিসংঘ প্রথমবারের মতো শান্তি মিশনের পদক্ষেপ গ্রহণ করে, অর্থাৎ ইসরায়েল এবং ফিলিস্তিনের ইস্যুটাকে কন্ট্রোলে আনতে জাতিসংঘ প্রথমবারের মতো শান্তি মিশনে অংশ নেয়। সেটা হচ্ছে 1948 সালে। আপনারা যদি আরব ইসরায়েল যুদ্ধের ক্লাসটি দেখতে চান তাহলে সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তথ্য কিছু আছে, বেশ চমকপ্রদ কিছু তথ্য দিয়ে আমি ক্লাসটি সাজানোর চেষ্টা করেছি। আপনাদের ভালোও লাগবে এবং উপকৃতও হবেন। এরপরে প্রথম মিশনের নাম হচ্ছে UNTSO। এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ট্রুথ সুপারভিশন অবজারভেশন। এরপরে আছে ইউনিমগ। ইউনিমগ একটা মিশন। এই মিশনে বাংলাদেশ প্রথম অংশ নেয় 1988 সালে। বাংলাদেশের সেনা কর্মকর্তাদের 15 জন সেনা কর্মকর্তা অংশ নেয় এই মিশনে। তাহলে আমরা দুটো মিশনের নাম পাচ্ছি। UNTSO সেটা জাতিসংঘের জন্য প্রথম, আর UNIIMOG ইউনিমগ এটা বাংলাদেশের জন্য প্রথম। এখানে দুটো আই দিয়ে, একটা হচ্ছে ইরাক এবং ইরান। ইরান মিশনে বাংলাদেশ প্রথম অংশ নেয় 1988 সালে। তাহলে আমরা প্রথমে যেটা পাচ্ছি 1948, আবার বাংলাদেশের জন্য যেটা পাচ্ছি সেটা 1988। তাহলে দুইটা সংখ্যাতে একটা ফিগার কমন, সেটা হচ্ছে 8। তাহলে আমরা ধরে নিব মিশন মানে 8, মিশন মানে 8, অর্থাৎ 1948-এ ফার্স্ট মিশন UNTSO এবং 1988 সালে বাংলাদেশ প্রথম মিশনে অংশ নেয়, সেটা হচ্ছে ইরান মিশন ইউনিমগ। এই মিশনে বাংলাদেশের 15 জন সেনা কর্মকর্তা অংশগ্রহণ করেছিলেন। এর পাশাপাশি আরও কিছু তথ্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিভিন্ন বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন মিশনে অংশ নেয়, সেটা সময়সহ আমি লিখে রেখেছি, সেটা আপনারা খেয়াল করে নেন, সেটা আপনারা ভালো করে দেখে নেন। বিডি অর্থাৎ এখানে বাংলাদেশ শান্তি মিশনের সদস্য হয় 1979 সালে। 1979 সালে। এরপরে বাংলাদেশ প্রথম অংশ নেয় 1988 সালে ইউনিমগ মিশনে, যেটা একটু আগে বলেছি। এরপরে বিডি পুলিশ শান্তি মিশনে অংশ নেয় 1989 সালে। সেই মিশনটা হয়েছিল নামিবিয়াতে। মিশনের নাম হচ্ছে UNTAG। বাংলাদেশ পুলিশ প্রথম শান্তি মিশনে অংশ নেয় 1989 সালে নামিবিয়াতে পরিচালিত UNTAG মিশনে। এরপরে বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে অংশ নিয়েছিল একটা মিশনে, সেটা হচ্ছে 1993 সালে। এরপরে বাংলাদেশের নারী পুলিশ অংশ নেয় 2010 সালে। 2010 সালে। তাহলে বিক্ষিপ্তভাবে কোন বাহিনী কখন অংশ নেয় সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা এতক্ষণ ক্লাসটি দেখেছেন আশা করি ভালো লেগেছে আপনাদের। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ক্লাস দেখছেন এই কয়েকদিন ধরে তারা আপনাদের মতামতগুলো জানাবেন, ক্লাস কেমন লাগছে। আমরা যে সিরিজ ক্লাস নেওয়ার কথা বলেছিলাম, সিরিজ ক্লাস জাতিসংঘের আজকে শেষ করেছি। এখান থেকে ইনশাল্লাহ আপনারা যে কোনো পরীক্ষার জন্য ভালো একটা লেসন তো পাচ্ছেনই, এবং এটা যদি আপনারা ভালো করে দেখতে থাকেন বা নোট নিয়ে যদি নোটগুলো আমি যেভাবে বলছি সেভাবে যদি মনে রাখার চেষ্টা করেন তাহলে আপনার পরীক্ষায় শতভাগ নাম্বারই পাবেন ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাস পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।